এখন আমরা দেখব গ্রোথ রেট। প্ল্যান্ট বডিতে যে গ্রোথ হচ্ছে সেই গ্রোথটা এবার আমরা মেজার করতে পারবো। কীভাবে মেজার করবো দেখো, তো দ্য ইনক্রিজ ইন গ্রোথ পার ইউনিট টাইম। তাহলে গ্রোথটা কী হচ্ছে, গ্রোথ হচ্ছে তোমার ডিপেন্ড করছে পার ইউনিট টাইমের কোষ সেল ডিভিশন বা নাম্বারস অফ সেল বৃদ্ধি। তাহলে গ্রোথ পার ইউনিট টাইমে কতটা গ্রোথ হচ্ছে সেটা আমরা মেজার করবো। Thus rate of growth can be expressed mathematically. An organism or part of the organism can produce more cells in variety of ways. Clear? So the growth rate shows an increase that may be arithmetic and geometrically. তো দুটো পদ্ধতিতে আমাদের গ্রোথ হয়, একটা অ্যারিথমেটিক গ্রোথ, একটা জিওমেট্রিক গ্রোথ। চলো আমরা আলোচনা করি প্রথমে অ্যারিথমেটিক গ্রোথ। অ্যারিথমেটিক গ্রোথ মানে ধরে নাও এটা একটা কোষ, তো এটা ডিভাইড হওয়ার ফলে দুটো কোষ তৈরি করলো, এবার একটা কোষ তোমার মেরিস্টেমেটিক টিস্যু স্টেম সেল হিসেবে থেকে গেল, আবার এই কোষটা দুটো ডিভাইড করলো, মানে একটা কোষ ডিভাইড হওয়ার পর স্টেবল হয়ে থেকে যাচ্ছে, আবার এই কোষটা ডিভাইড করলো, কিন্তু সে আগের কোষটা আর ডিভাইড করলো না, মানে একটা কোষ ডিভাইড হওয়ার পরে আর সে ডিভাইড না হয়ে নতুন কোষটা আবার ডিভাইড করে। এটা হচ্ছে অ্যারিথমেটিক গ্রোথ। যেন একটা থেকে দুটো থেকে আবার তিনটে তৈরি হচ্ছে, তিনটে থেকে চারটা তৈরি হচ্ছে, চারটা থেকে পাঁচটা তৈরি হচ্ছে, পাঁচটা থেকে ছটা তৈরি হচ্ছে। এটা অ্যারিথমেটিক গ্রোথ। কার দ্বারা হচ্ছে গ্রোথটা? মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে হয়। অনলি ওয়ান ডটার সেল কন্টিনিউ টু ডিভাইড হোয়াইল দ্য আদার ডিফারেন্সিয়েট অ্যান্ড ম্যাচিওর। তাহলে কী বললাম, যে এই কোষটা কী হলো, স্টেম সেল হিসেবে থেকে গেলো, এই কোষটা ডিফারেন্সিয়েট হয়ে ম্যাচিওর সেলে কনভার্ট হয়ে গেল, এই কোষটা আমার ম্যাচিওর কনভার্ট হয়ে গেল, কিন্তু একটা করে সেল ডিভাইড হচ্ছে। তার ফলে কী হচ্ছে, একটা থেকে দুটো থেকে তিনটে থেকে চারটা থেকে পাঁচটা, এই রোধে তোমার কোষের সংখ্যা বৃদ্ধি পাবে ইন কেস অফ অ্যারিথমেটিক গ্রোথ। The simplest expression of arithmetic growth is exemplified by root elongation. অর্থাৎ এই যে রুটের যে বৃদ্ধি হচ্ছে রুট এপিক্যাল মেরিস্টেমের মাধ্যমে, সেটা হচ্ছে অ্যারিথমেটিক গ্রোথের একটা উল্লেখযোগ্য উদাহরণ। অন প্লটিং দ্য লেন্থ অফ দ্য অর্গান অ্যাগেনস্ট টাইম। তাহলে এখানে একটা প্ল্যান্টের হাইট বা লেন্থটাকে ডিটারমাইন করা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর টাইম যদি তোমার করা হয়, মানে ওর নাম্বার অফ সেল বৃদ্ধি করে, তাহলে বৃদ্ধিটা হচ্ছে একটা লিনিয়ার আমরা পাচ্ছি। মানে এখানে কি হচ্ছে, একটা থেকে দুটো কোষ, দুটো থেকে তিনটে থেকে চারটা থেকে পাঁচটা, একটা করে কোষ কন্টিনিউয়াসলি বৃদ্ধি পাচ্ছে, এবং এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে ম্যাথমেটিক্যালি এলটি ইজ ইকুয়াল টু L0 প্লাস RT। L0 হচ্ছে ইনিশিয়াল গ্রোথ কতটা ছিল, মানে এটা হচ্ছে L0, এটা হচ্ছে এতটা বৃদ্ধি পেয়েছে, সেটা হচ্ছে এলটি, টি টাইম পরে কতটা গ্রোথ হয়েছে, এবং এখানে টি হচ্ছে টাইম, মানে টাইমের পরে কতটা গ্রোথ হচ্ছে, আর হচ্ছে গ্রোথ রেট মানে ইলংগেশন পার ইউনিট টাইম, অর্থাৎ 1 মিনিটে কতটা বৃদ্ধি পেলো বা 1 ঘন্টায় কতটা বৃদ্ধি পেলো, সেটাকে আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করি। তো অ্যারিথমেটিক গ্রোথের ক্ষেত্রে আমরা লাইনিয়ার কার্ভ পাচ্ছি এখানে, বা লাইনিয়ার গ্রাফ পাওয়া যায়। এবার যখন আমরা জিওমেট্রিক গ্রোথের ক্ষেত্রে আসবো, তো জিওমেট্রিক গ্রোথ মানে হচ্ছে যেখানে টু টু দি পাওয়ার n নাম্বার হিসেবে সেলের বৃদ্ধি হয়, অর্থাৎ একটা থেকে দুটো থেকে চারটা থেকে আটটা থেকে 16টা, ডাবল হয়ে ক্রোমোজোম সেলের নাম্বার যখন ডাবল হতে থাকবে, তখন সেটাকে আমরা বলছি জিওমেট্রিক গ্রোথ। এটা বিশেষ করে তোমার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ইন মোস্ট সিস্টেম দ্য ইনিশিয়াল গ্রোথ ইজ স্লো, ল্যাগ ফেজ, অর্থাৎ ইনিশিয়াল গ্রোথটা আমাদের স্লো হবে। স্লো কেন হবে, সেটা এনভায়রনমেন্টাল কন্ডিশনে অ্যাডাপ্টেশনের জন্য হবে। অ্যান্ড ইনক্রিজ র্যাপিডলি দেয়ার আফটার অ্যাট এক্সপোনেনশিয়াল রেট। তাহলে তারপরে কী হচ্ছে, ল্যাগ ফেজের পরে আসবে লগ ফেজ বা এক্সপোনেনশিয়াল ফেজ, যেখানে কোষের সংখ্যাটা খুব দ্রুত হারে বৃদ্ধি পাবে। হেয়ার বোথ দ্য প্রোজেনি সেলস ফলোইং মাইটোটিক সেল ডিভিশন রিটেন দ্য অ্যাবিলিটি টু ডিভাইড অ্যান্ড কন্টিনিউ টু ডু সো, হাউএভার উইথ লিমিটেড নিউট্রিয়েন্ট সাপ্লাই। কিন্তু একটা সময় পেশে পরে সেখানে নিউট্রিয়েন্ট অ্যান্ড প্লেস হ্যাবিট্যাট, এই দুটো সংকট যখন দেখা দেবে, তখন গ্রোথটা এসে আবার স্থির হয়ে যাবে, থেমে যাবে। ইফ ইউ প্লট দ্য প্যারামিটার অফ গ্রোথ অ্যাগেন্স্ট টাইম, উই গেট টিপিক্যাল এস শব্দ, এটা হচ্ছে এস।
কার্ভ বা সিগময়েডাল কার্ভ এখানে বলছি। এই সিগময়েডাল কার্ভ ইজ ক্যারেক্টারিস্টিক্স লিভিং অর্গানিজম গ্রোয়িং ইন এ ন্যাচারাল এনভায়রনমেন্ট। তো যারা প্রাকৃতিক পরিবেশে জন্মগ্রহণ করছে তাদের ক্ষেত্রে সিগময়েডাল কার্ভটা দেখতে পাওয়া যাবে, মানে সবার গ্রোথ হওয়ার পর একটা টাইম পরে এসে গ্রোথটা সিজ হয়ে যায়, থেমে যায়। কেন? খাদ্য এবং বাসস্থানের অভাবের জন্য। এরপর আমরা দেখছি, ক্যান ইউ থিঙ্ক মোর সিমিলার এক্সাম্পল, মানে এই সিগময়েডাল কার্ভ যারা হচ্ছে প্রথমে গ্রোথটা স্লো হলো, তারপর গ্রোথটা হাই রেট হলো, তারপর আবার স্টেশনারি ফেজ, এরকম গ্রোথ কোথায় দেখতে পাওয়া, তারপরে আসবে আবার স্টেশনারি ফেজের পরে আবার কিছুক্ষণ পরে চলে আসবে ডেথ ফেজ। এবং এই স্টেশন এটাকে বলছি আমরা ক্যারিং ক্যাপাসিটি। ম্যাক্সিমাম গ্রোথটাকে বলা হয় ক্যারিং ক্যাপাসিটি। তো এরকম এক্সাম্পল কার আছে? অবশ্যই স্প্রেড অফ ভাইরাল ইনফেকশন and YouTube memes, compound interest on loan or investment, and the growth of bacterial colony or invasive species under ideal condition, এগুলো সবই হচ্ছে সিগময়েডাল কার্ভকে গ্রোথ দেখায়। What kind of curve can you expect a tree showing seasonal activity? তো যখন আমরা ট্রির ক্ষেত্রে সিজনাল অ্যাক্টিভিটি দেখাচ্ছি তখন সেখানে গ্রোথটা কিন্তু দেখাচ্ছে ল্যাগ ফেজ, যেমন স্লো গ্রোথ ইন স্প্রিং, যখন বসন্তকাল আসবে তখন গ্রোথটা স্লো হবে, সেটাকে ল্যাগ ফেজ বলছি। আবার র্যাপিড গ্রোথ ইন সামার, যখন গ্রীষ্মকাল আসবে, বসন্তকালে কম গ্রোথ হচ্ছে, আবার সামার লগ ফেজ বা এক্সপোনেনশিয়াল হচ্ছে। আবার যখন অ্যাটাম বা উইন্টার আসবে, শরৎকাল বা শীতকাল, তখন সেখানে গ্রোথটা একবারে স্টেশনারি ফেজে চলবে। তারপরে এখানে আমরা এস কার্ভ পাবো। The sigmoidal curve is represented by the mathematical formula W1 W0 ERT. তো W1 এখানে কি বলছে? কোষের চূড়ান্ত সংখ্যা, অর্থাৎ এই W0 মানে হচ্ছে ইনিশিয়াল নাম্বার অফ সেল, W1 হচ্ছে ফাইনাল আফটার টি টাইমস নাম্বার অফ সেল, এবং নাম্বার অফ সেল অর লেন্থ অফ দ্য অর্গানস, ই লগারিদম, আর হচ্ছে রেট অফ গ্রোথ মানে পার ইউনিট টাইম কতটা বৃদ্ধি পাচ্ছে, আর টি হচ্ছে টাইম। এখানে আর এর মানটা এবং ই এর মানটা হচ্ছে তোমার ই ইকুয়াল টু 2.71, ওকে 2.71, এবং ওর উপরে তোমার আর হচ্ছে রেট অফ গ্রোথ এবং টি হচ্ছে টাইম। আশা করি তোমরা এক্সপোনেনশিয়াল গ্রোথ অ্যান্ড জিওমেট্রিক এবং অ্যারিথমেটিক গ্রোথ সম্পর্কে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে। Quantitative comparison between the growth of living system can also be made in two ways. There is two way by which the plant's growth is measured. Number one is absolute growth rate and relative growth rate. Absolute growth rate means AGR, absolute growth rate, that is AGR, and relative growth rate, that is RGR. The absolute growth rate represent the AGR, absolute growth rate represent increase total growth per unit time, আর relative growth rate যেটা রিপ্রেজেন্ট করছে ইনক্রিজ ভলিউম পার ইউনিট টাইম। ক্লিয়ার? দ্যাট ইজ কল্ড রিলেটিভ গ্রোথ রেট। মেজারমেন্ট অ্যান্ড কম্প্যারিজন অফ টোটাল গ্রোথ পার ইউনিট টাইম। টোটাল গ্রোথ পার ইউনিট টাইম ইজ কল্ড অ্যাবসোলিউট গ্রোথ রেট। ওকে, একটা লিফ ধরে নাও 5 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার, টোটাল যে গ্রোথটা হচ্ছে সেই গ্রোথটা পার ইউনিট টাইম যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার অ্যাবসোলিউট গ্রোথ রেট, যেটাকে আমরা বলছি চূড়ান্ত বৃদ্ধির হার। এটাকে বলা হচ্ছে চূড়ান্ত বৃদ্ধির হার। কিন্তু যখন রিলেটিভ গ্রোথ রেটকে বলা হয় আপেক্ষিক বৃদ্ধির হার। এটা পার
ইউনিট পার ভলিউম, পার ইউনিট টাইম পার ভলিউম, ভলিউম ইনক্রিজ হচ্ছে পার ইউনিট টাইম কতটা হচ্ছে। চলো, দ্য গ্রোথ অফ দিস দ্য গিভেন সিস্টেম পার ইউনিট টাইম এক্সপ্রেসড অ্যাজ কমন বেস। এক্সাম্পল, পার ইউনিট ইনিশিয়াল প্যারামিটার ইজ কল্ড রিলেটিভ গ্রোথ রেট। Two leaves A and B are drawn that are different size but show absolute increase in area in the given times to give leaves. এই যে পাতার যে সাইজ ডিফারেন্স রয়েছে, তাদের সাইজ ডিফারেন্স হচ্ছে, কিন্তু এদের অ্যাবসোলিউট গ্রোথ রেটটা, অ্যাবসোলিউট গ্রোথ রেট এটা কিন্তু বলছে কি পার ইউনিট টাইম দেখাচ্ছে এখানে। হাউএভার ওয়ান অফ দেম সো মাচ হায়ার রিলেটিভ গ্রোথ রেট, যদি একটার রিলেটিভ গ্রোথ রেটটা হুইচ ওয়ান অ্যান্ড হাই, তাহলে আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে এটা ধরুন না, এটা হচ্ছে লিফ এ, এটা হচ্ছে লিফ বি। তাহলে প্রথমে আমরা দিই লিফ এ এবং লিফ বি। তাহলে লিফ এর ক্ষেত্রে তোমার এখানে A2 দিচ্ছে, ধরুন এদের গ্রোথ রেটের টাইমটা হচ্ছে 5 ডেজ, টাইম টোটাল গ্রোথ হতে টাইম লাগে ধরে নাও 5 ডেজ। ক্লিয়ার? এবার এর A1 হচ্ছে ইনিশিয়াল গ্রোথ রেট আর A2 হচ্ছে তোমার ফাইনাল গ্রোথ রেট। তাহলে এর ক্ষেত্রে হচ্ছে অ্যাবসোলিউট গ্রোথ রেট AGR লিফ 1 এর ক্ষেত্রে তোমার হচ্ছে A2 মাইনাস A1 বাই T2 মাইনাস T1। তাহলে A2 কত ছিল? A2 ছিল 10 সেন্টিমিটার ফাইনাল গ্রোথ মাইনাস ইনিশিয়াল কত ছিল 5 সেন্টিমিটার স্কোয়ার, এবং T2 মাইনাস T1 টোটাল 5 ডেজ, মানে 0 ডেজে এটা ছিল 0 ডেজে, আর এখানে তোমার 5 ডেজে তোমার গ্রোথ হয়েছে 10 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা হলো 5 ডেজ। তাহলে এখানে 5/5 দ্যাট ইজ 1%। তাহলে অ্যাভারেজ গ্রোথ রেট, অ্যাবসোলিউট গ্রোথ রেট হয়ে গেল 1%। তাহলে লিফ বি এর ক্ষেত্রে কি করছে? লিফ বি এর ক্ষেত্রে দেখো বলছে AGR তোমার একই জিনিস, A2 কত ছিল 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার ছিল A2 ছিল 55 সেন্টিমিটার A2 অ্যান্ড 50 সেন্টিমিটার ইজ A1। তো 55 মাইনাস 50 বাই টাইম সেম 5 ডেজ, then 5, তো 5/5 দ্যাট ইজ 1%। তো দুটো ক্ষেত্রেই অর্থাৎ লিভ এ এবং লিভ বি দুটোর ক্ষেত্রে কিন্তু অ্যাবসোলিউট গ্রোথ রেটটা বা চূড়ান্ত বৃদ্ধির হারটা কিন্তু সেম। এবার দেখা যাক রিলেটিভ গ্রোথ রেটটা কী হতে পারে। তাহলে লিভ এর ক্ষেত্রে রিলেটিভ গ্রোথ রেট ইজ ইকুয়াল টু 1/A1 ইন্টু A2 মাইনাস A1 বাই T2 মাইনাস T1, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে A1 কত ছিল? A1 ছিল তাহলে এখানে A1 মানে কি 1/5 ইন্টু 10 মাইনাস 5/5 ডেজ, দ্যাট ইজ 1/5 ইন্টু 5/5, সো 0.2% হচ্ছে রিলেটিভ গ্রোথ রেট ফর লিভ এ। লিভ বি এর ক্ষেত্রে রিলেটিভ গ্রোথ রেটটা কত হচ্ছে দেখো, লিভ বি এর ক্ষেত্রে রিলেটিভ গ্রোথ রেট তাহলে 1/A1 ইন্টু A2 মাইনাস A1 বাই T2 মাইনাস T1। ক্লিয়ার? তো A1 বলতে কত? 1/50 সেন্টিমিটার স্কোয়ার ইন্টু 55/50/5 days, that is 1/50 into 5/5, 1/50 that is 0.02. So প্ল্যান্ট এর ক্ষেত্রে লিফ এর ক্ষেত্রে তোমার অ্যাবসোলিউট গ্রোথ রেট হয়ে গেল 1%। প্ল্যান্ট লিভ বি এর ক্ষেত্রেও তোমার অ্যাবসোলিউট গ্রোথ রেট হয়ে গেল 1%। এরকম দুটোর ক্ষেত্রে একই পেয়েছি অ্যাবসোলিউট গ্রোথ রেট, এখানে 1%। কিন্তু যখন আমরা
এই দেখতে আসছি তোমার রিলেটিভ গ্রোথ রেট দেখতে আসলাম, তখন কি পেলাম, লিফ এর ক্ষেত্রে পেলাম সেটা 0.2%, 0.2%, 2%, কিন্তু লিফ বি এর ক্ষেত্রে রিলেটিভ গ্রোথ রেটটা হয়ে গেল তোমার 0.02%। তো কোনো প্ল্যান্ট অর্গানের ক্ষেত্রে অ্যাবসোলিউট গ্রোথ রেটটা সেম হলেও কিন্তু রিলেটিভ গ্রোথ রেটটা ডিফারেন্ট। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। কন্ডিশন অফ গ্রোথ, তাহলে একটা গ্রোথ হতে গেলে কি কি কন্ডিশনের দরকার পড়ে। ফার্স্ট হচ্ছে, হোয়াই ডু ইউ নট ট্রাই টু রাইট ডাউন হোয়াট ইউ থিঙ্ক আর নেসেসারি কন্ডিশন ফর গ্রোথ। তুমি কেন লিখে নিচ্ছ না যে একটা প্ল্যান্টের গ্রোথের জন্য কি কি জিনিসের দরকার পড়ে। তো আমরা জানি কি একটা প্ল্যান্টের গ্রোথ করার জন্য নিউট্রিয়েন্টের দরকার পড়ে, ওয়াটার, অক্সিজেন, অ্যাপ্রোপ্রিয়েট টেম্পারেচারের দরকার পড়বে। এছাড়াও লাইট, কার্বন ডাইঅক্সাইড এবং পিএইচ, প্রেশার অ্যাটসেট্রা তোমার এখানে দরকার পড়ছে। দ্য লিস্ট মে হ্যাভ ওয়াটার, অক্সিজেন, নিউট্রিয়েন্ট অ্যাট ভেরি এসেনশিয়াল এলিমেন্ট ফর গ্রোথ। তাহলে সবচেয়ে বেশি প্ল্যান্টের জন্য গ্রোথের জন্য কি দরকার হচ্ছে, ওয়াটার দরকার হচ্ছে, অক্সিজেন দরকার হচ্ছে এবং নিউট্রিয়েন্ট দরকার হচ্ছে। The plant cell grows in size by enlargement which in turn require water. একটা সেল ধরুন, একটা সেলের সাইজটা এরকম ছিল, এবার সেলের সাইজটা ধরুন এরকম হতে হলে টার্জিড হতে গেলে কি করতে হবে, জলের এন্ট্রি হতে হবে। জল এন্ট্রি করলেই তোমার কি হবে, তার ইনক্রিজ ইন সাইজটা বড় হয়ে যাচ্ছে, যেটাকে আমরা টার্জিডিটি বলছি। তো যখন একটা সেলকে আমরা হাইপোটোনিক সলিউশনে ডুবাবো, সলিউশনটা থাকবে কি, হাইপোটোনিক সলিউশন। আর হাইপোটোনিক মানে কি হচ্ছে, অসম্পৃক্ত দ্রবণ, যেখানে তোমার সলিউট থাকবে কম কিন্তু সলভেন্ট থাকবে, সেরকম একটা সলিউশনে ডুবালে সেলটা কী করবে, জলটাকে ভিতরের দিকে প্রবেশ করাবে। এই যে জল ভিতরের দিকে প্রবেশ করার ফলে কোষের সাইজ বড় হয়ে যাওয়া, এটাকে আমরা বলি টার্গার প্রেশার। তার ফলে এবং টার্গার প্রেশারের জন্য সেলের যা কন্ডিশন দাঁড়ায় সেটাকে বলা হয় টার্জিড সেল। The turgidity cell helps in extension of growth, thus plant growth and further development is intimately linked to water status of the plant. তাই বলছে কি, একটা প্ল্যান্টের গ্রোথ হওয়ার জন্য কি ওয়াটারটা ডাইরেক্টলি লিঙ্কড হচ্ছে, এবং এই যে ওয়াটারটা এখানে এন্ট্রি করছে, এই যে কোষ পর্দা সেটা হচ্ছে হাইড্রোফোবিক, কিন্তু ওয়াটারটা কীভাবে ঢুকছে, কারণ অক্সিন হরমোন increase the permeability of water into the cell. Clear? Water also provides the medium of enzymatic activity needed for growth. একটা গ্রোথ হওয়ার জন্য যে এনজাইমগুলো দরকার হচ্ছে, সেই এনজাইমগুলো বিশেষ করে তোমার হাইড্রোলাইটিক এনজাইম। হাইড্রোলাইটিক বলতে যারা জলের উপস্থিতিতে কোনো একটা বন্ডকে ব্রেকডাউন করে, বা আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচকগুলো তোমার অ্যাক্টিভিটির জন্য তোমার কি ওয়াটার দরকার। তো আমাদের যতগুলো ডাইজেস্টিভ এনজাইম রয়েছে, যারা আমাদের ফুডকে ডাইজেস্ট করে এবং গ্রোথে হেল্প করে, সব ডাইজেস্টিভ এনজাইম কিন্তু আমাদের হাইড্রোলাইটিক এনজাইম, যারা ওয়াটারের প্রেজেন্সে তোমার কী করছে, জিনিসগুলোকে ভাঙছে। The water is essential for enzymatic activity because it provides the solvent, এনজাইম অ্যান্ড সাবস্ট্রেট। তাহলে আমরা নর্মাল এনজাইম রিয়াকশানে কি দেখি, যে এনজাইমের সঙ্গে যখন সাবস্ট্রেট মানে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, তাহলে এরা পরস্পর বন্ডিং হওয়ার ফলে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করে, যেখান থেকে তোমার এনজাইম প্লাস প্রোডাক্ট তৈরি হয়। তো এবার এই যে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সটা জয়েন্ট হবে বা যুক্ত হবে, তার জন্য কি দরকার পড়ছে, একটা সলভেন্টের দরকার পড়ছে। সলভেন্টের উপস্থিতিতে এনজাইম সাবস্ট্রেটের পাশে বা সাবস্ট্রেট এনজাইমের পাশে আসে। Water provide medium for enzyme to fold correctly and for substrate to reach the activity site, while also modifying the solvent proper like the solvent কি করে, সলভেন্টটা পোলারিটি হিসেবে কাজ করে এবং সলিবিলিটি হিসেবে কাজ করে, মিডিয়াম হিসেবে কাজ করে। অক্সিজেন হেল্পস ইন রিলিজিং মেটাবলিক এনার্জি। তাহলে আমাদের যে অক্সিডেশন রিয়াকশন, বিশেষ করে আমাদের যে রেসপিরেশন হয়, সেলুলার রেসপিরেশন হয়, সেই রেসপিরেশনের মাধ্যমে কী হয়, আমাদের ফুড ডাইজেস্ট হওয়ার ফলে এটিপি ফর্মেশন হয়, যেটা হচ্ছে সোর্স অফ এনার্জি কারেন্সি। তার জন্য অক্সিজেন এসেনশিয়াল। নিউট্রিয়েন্ট লাইক
নিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্ট কি, যেগুলো আমাদের মোর দ্যান 1%, যেগুলো নিড হচ্ছে, ম্যাক্রো মানে হচ্ছে যেগুলো মোর দ্যান 1% পার ড্রাই ওয়েট অফ বডি দরকার পড়ছে, বডি ওয়েটের দরকার পড়ছে, সেটা হচ্ছে তোমার ম্যাক্রোনিউট্রিয়েন্ট। এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট আমাদের 17 এলিমেন্ট রয়েছে, তার মধ্যে 9টা হচ্ছে তোমার ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্ট আমার শরীরে বেশি পরিমাণে পড়বে, যেমন প্রোটিন রয়েছে, ফ্যাট রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে, এগুলো হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টের এক্সাম্পল। যাদের মলিকুলার ওয়েট মোটামুটি তোমার 10,000 ডাল্টনের বেশি, যাদের মলিকুলার ওয়েট 10,000 ডাল্টনের বেশি হচ্ছে, তারা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। এর মধ্যে ফ্যাটের মলিকুলার ওয়েটটা তোমার হচ্ছে 8,000 ডাল্টন। তারপর হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট কি, যে মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো খুব অল্প পরিমাণে দরকার আমাদের বডিতে, আমার যে ড্রাই ওয়েট পার গ্রাম ডায়েটে 1%-এর কম দরকার হবে, সেগুলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। যেমন হচ্ছে ভিটামিন দরকার হচ্ছে আমার, ভিটামিন এ, ডি, সি, ই, কে, বি এটসেট্রা। ম্যাক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রো মিনারেলস কোনগুলো, যেগুলো ক্লোরিন, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। এবার ট্রেস এলিমেন্ট যেগুলো অল্প পরিমাণে দরকার, আয়রন, কোবাল্ট, বোরন, ক্রোমিয়াম, সালফার, ফ্লোরাইড, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, আয়োডিন, সেলেনিয়াম। আর অর্গানিক অ্যাসিড বলতে সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, কোলিন অ্যাটসেট্রা তোমার দরকার পড়ছে আমার মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে। In addition, every plant organ has optimum temperature, কারণ আমরা জানি, আমরা কিউটেন ভ্যালু অবশ্যই শুনেছি, যে কিউটেন ভ্যালু মানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থেকে প্রতি 10 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধিতে যে কোনো এনজাইমেটিক অ্যাক্টিভিটি ডাবল হয়, কিন্তু আফটার 30 ডিগ্রি সেন্টিগ্রেড আর এনজাইম অ্যাক্টিভিটিগুলো বাড়ে না, সেটা কমতে থাকে, এটা কিউটেন ভ্যালু বলা হয়ে থাকে। তো প্রত্যেকটা এনজাইম কাজ করার জন্য আমরা কি হয়, এক নির্দিষ্ট তাপমাত্রার দরকার পড়ে, এবং প্রতিটা প্ল্যান্ট একটা নির্দিষ্ট তাপমাত্রায় কিন্তু গ্রো করে। বেশি তাপমাত্রা হলে কিন্তু কী হবে, ফটো অক্সিডেটিভ ড্যামেজ হয়ে যাবে, অর্থাৎ ক্লোরোফিলের যে লাইট হারভেস্টিং কমপ্লেক্সগুলো সেগুলো সানবার্নের মতো পুড়ে নষ্ট হয়ে যাবে, তাই একটা নির্দিষ্ট তাপমাত্রার দরকার পড়ে। তারপর এনভায়রনমেন্টাল signals has a light and gravity. The light is essential for photosynthesis and gravity is required for growth, like ফটোট্রপিক অ্যান্ড জিওট্রপিক। ফটোট্রপিক মানে স্টেমটা হচ্ছে কি অ্যান্টি গ্র্যাভিটিতে যাচ্ছে, কিন্তু রুটটা হচ্ছে গ্র্যাভিটির দিকে যাচ্ছে, ওই ফটোট্রপিক অ্যান্ড জিওট্রপিক গ্রোথ।